ইন্টারেস্ট থেকে শুরু আচ্ছা। সিম্পল ইন্টারেস্টের বেসিক আছে আমরা সূত্রগুলো জাস্ট একটু জেনে রাখবো। যদি কোথাও কখনো আমাদের দরকার পড়ে সেই জায়গায় আমরা শুধুমাত্র অ্যাপ্লাই করব। এছাড়া আমরা কখনো দিয়ে অঙ্ক করব না। এর বেসিক যে সূত্রগুলো আছে প্রথমত চলে আসবে সিম্পল ইন্টারেস্ট। ওকে, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু, আশা করি তুমি জানো যে পি টি আর বাই 100, কেমন? বাই হুম, 100, যেখানে তে আমরা প্রিন্সিপাল বা আমরা আসল বুঝি। কি বলতে টাইম বা সময়কে বোঝায়, আর রেট অফ ইন্টারেস্ট, তাই তো? রেট হ্যাঁ, অফ ইন্টারেস্ট বা সুদের হার। সুদের হার। আর এখানে এসআই তো আমরা জানি সিম্পল ইন্টারেস্ট। এসআই হচ্ছে ইন্টারেস্ট। ওকে, তাহলে এই যে হুম, একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন থেকে আমি আরো কিছু ইকুয়েশন তৈরি করতে পারবো। যেমন দেখো, এই যে সিম্পল ইন্টারেস্ট এর নিচে কিছু নেই, তো না থাকলে তখন আমি মনে মনে এক ধরে নিতে পারি, তাই তো? কিছু না থাকা মানে হচ্ছে হ্যাঁ, পরে এক এক ধরা। থাকে। হ্যাঁ, এবার আমি যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে ব্যাপারটা কিরকম আসবে? তাহলে ব্যাপারটা হয়ে যাবে পি টি আর ইকুয়াল টু এসআই ইন্টু 100, রাইট? হুম, তাহলে এটা জাস্ট আমি আমার প্রয়োজনে করলাম। এবার এই ইকুয়েশন থেকে যদি কখনো আমি প্রিন্সিপালটা বের করতে চাই, তাহলে দেখো একটা সূত্র আমার এখান থেকে এসে যাচ্ছে যে এসআই ইন্টু 100 বাই বাই আর টি আমরা লিখতে পারি। একই রকম ভাবে হুম, যদি রেট অফ ইন্টারেস্ট জানতে চাওয়া হয় তাহলে আমি লিখবো এসআই ইন্টু 100 বাই হলো পিটি। আর একই রকম ভাবে যদি টাইম জানতে চাওয়া হয় তাহলে আমি এখানে এসআই ইন্টু 100 বাই কি পিআর। তাহলে এখানে আমি একটু নাম্বারিং করে দিলাম, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এই যে চারটি ইকুয়েশন আমরা মেন এই একটা ইকুয়েশন থেকে বের করলাম, বাকি আরো তিনটে, তাহলে টোটাল চারটে হলো। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে দেখো এগুলো কিন্তু একটা উড়ে আসেনি, আমি এই ইকুয়েশন থেকেই কিন্তু সমস্ত বাকিগুলো তৈরি করলাম। এবার এখানে একটা জিনিস তুমি কমন লক্ষ্য করো, তোমার কাছে প্রিন্সিপাল চাক, রেট অফ ইন্টারেস্ট কিংবা টাইম যাই চাক না কেন, আমরা এসআই ইন্টু 100 কিন্তু উপরেই লিখছি। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100 করে লিখে দিচ্ছি, কেমন? এবার আমরা হুম, জানি যেহেতু পিটিআর হয়, তো পি চাইলে পিটিআর বাকি যে দুটো থাকছে সেই দুটো শুধুমাত্র তুমি ডাইরেক্ট নিচে বসিয়ে দিচ্ছ। একই রকম ভাবে যখন রেট চাচ্ছে তুমি জানো পিটিআর বাই 100, তো পিটি, তাই তো? দেখো যখন রেট হ্যাঁ, চাইলো বাকি যে দুটো থাকলো মানে কি এই টি আর এই তিনটেই থাকে। এবার এই তিনটের মধ্যে থেকে যখন তুমি বের করবে তাহলে পড়ে থাকলো টিআর, যখন তুমি টি বের করবে পড়ে থাকবে টিআর, যখন তুমি আর বের করবে পড়ে থাকছে পিটি। মানে যেটা পড়ে থাকবে সেই দুটো নিচে লিখে দাও। ক্লিয়ার হলো এটা? হুম, এর পরের যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে যে অ্যামাউন্ট। অ্যামাউন্ট বা যাকে আমরা বাংলায় সুদ আসল। এখন বিষয় হচ্ছে দেখো এই যে সুদ আসল, তাই না? এর মধ্যে রয়েছে, আমি এইভাবে লিখতেই পারতাম যে আসল প্লাস সুদ বা সুদ প্লাস আগে পরে লিখতেই পারি, এতে কোনো সমস্যা নেই যে আমি কেন আগে সুদ লিখলাম বা কেন পরে আমি আসল লিখলাম, কোনো ব্যাপার না, আমি আগেও লিখতে পারি। এবার বিষয় হচ্ছে তুমি এর আগে দেখলে যে আসলকে পি দ্বারা ইন্ডিকেট করা হয়, আর সুদ ইকুয়াল টু আমরা কি লিখি পি টি আর বাই অ্যামাউন্টকে আমরা 100 এ দ্বারা ইন্ডিকেট। এবার বিষয় হচ্ছে যদি আমি এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে লসাগু কি অর্থাৎ 1, তাহলে লসাগু কি হবে 100, 100-র মধ্যে 100, তাহলে কি হবে 100 ই প্লাস হচ্ছে পি টি আর, তাই তো? এবার আমি যদি হ্যাঁ, এখান থেকে পি কমন নেই তাহলে দেখো পড়ে থাকবে 100 প্লাস আর টি, তাই তো? ডিভাইডেড বাই থাকছে 100। এখানে দেখো আমার আরো একটা সূত্র
তৈরি হয়ে গেল, তাই তো? আরো একটা সূত্র তৈরি হয়ে গেল, রাইট? এই অবধি ঠিক আছে? হুম, এবার একই রকম ভাবে যদি আমি এখানে এই নিচে যেটা রয়েছে এ, এখানে যদি আমি মনে মনে 1 ভাবি, এবার যদি আমি এখানে কোনাকুনি একটু গুণ করি, তাহলে ব্যাপারটা কিরকম আসবে? যে পি ইন্টু 100 প্লাস আরটি ইকুয়াল টু অ্যামাউন্ট ইন্টু 100। আমি কি এটা লিখতে পারি? হ্যাঁ লেখা যায়। তাহলে এখান থেকে যদি আমি প্রিন্সিপালটা বের করতে চাই, তাহলে নিশ্চয়ই এটাও লেখা যাবে যে অ্যামাউন্ট ইন্টু 100 বাই 100 প্লাস আরটি। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে এখানে দেখো দুটো প্রিন্সিপাল চলে এসেছে। এখানে এই একটা প্রিন্সিপাল, আবার আগের স্লাইডেও দেখো একটা প্রিন্সিপাল রয়েছে। এই যে এখানেও একটা প্রিন্সিপাল রয়েছে। কিন্তু এখানের প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা কি লিখলাম? এসআই ইন্টু 100 বাই আরটি। ভালো করে বুঝবে, এসআই ইন্টু 100 বাই আরটি। পরের প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা লিখলাম অ্যামাউন্ট ইন্টু 100 বাই 100 প্লাস আরটি। এই দুটো পি এর মধ্যে ডিফারেন্সটা কোথায় বলতে পারবে? আরেকবার বলো। না, এই যে দুটো প্রিন্সিপাল দুই রকম, আগের একটা প্রিন্সিপাল তুমি পেলে কিরকম, যে প্রিন্সিপাল ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই হলো বাই আরটি। আর কি। হ্যাঁ, এটা তুমি পেয়েছিলে 2 নম্বরে। আর এখানে তুমি 6 নম্বরে পেয়েছো, দেখো প্রিন্সিপাল ইকুয়াল টু এ প্লাস 100 বাই 100 প্লাস আরটি। কেন এটা হলো বলতে পারবে? দুটোর ডিফারেন্সটা কোথায়, কখন কোনটা ইউজ করবে? এখানে যখন সুদ আসল বের করব তখন আমাকে এই পরের সূত্রটা কাজে লাগতে পারে। সুদ সুদ আসল থেকে যখন আমি প্রিন্সিপালটাকে বের করব, হ্যাঁ, একদম। আর যখন সিম্পল ইন্টারেস্ট আমি সিম্পল ইন্টারেস্ট থেকে প্রিন্সিপালটাকে বের করতে যাব তখন আমাকে ওই আগের সূত্রটা লাগবে। একদম। তাহলে এই দুটো জায়গায় একটু খেয়াল রাখবেন। এবার বিষয় হচ্ছে এই যে এখানে আমরা যেটা দেখলাম না, এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা দেখো, এই সূত্রটা মনে রাখা কিন্তু টাফ, অনেক সময় আমাদের মনে থাকে না। তারপরে সেখানে এসে গিয়ে প্রিন্সিপাল এগুলো হয়তো যখন আমরা পরীক্ষার সময় এমনিতে তো একটু টেনশনে থাকি, চাপে থাকি, তো এইসব সূত্র না মনে আসতে চায় না। অনেক সময় আমরা মিস্টেক করে ফেলি। হয়তো এই সূত্রগুলো একটু মনে থাকে, যেহেতু এগুলো একদম সিম্পল বেসিক জিনিস, তাই মনে থাকে। তো আমি কি বললাম যে ভাই, যদি পারো জাস্ট একটু মনে রাখার চেষ্টা করো, অ্যাটলিস্ট এই কটা, ওই পরের গুলো না মনে করলেও চলবে। তো আমি নর্মালি এই সূত্র ইউজ করি না। আমি এই সূত্র বাদ দিয়েই সিম্পল ইন্টারেস্টটা করার চেষ্টা করি। আর আমার ক্ষেত্রে মনে রাখবে, আমি সিম্পল ইন্টারেস্টটা যেহেতু এই সূত্র ইউজ করি না, সিম্পল ইন্টারেস্টটা চেষ্টা করি অনেক সহজ ভাবে দেখানোর, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা সিম্পলের থেকেও সহজ হবে। কম্পাউন্ড নামই চক্রবৃদ্ধি বা জটিল সুদ, কিন্তু আসলে জটিল হবে না। আমি যে নতুন কনসেপ্ট গুলো দেবো, ওই কনসেপ্ট যদি তুমি নিতে পারো, তুমি 95% কোশ্চেন ধরে রাখো যে দেখে দেখে উত্তর করবে, সে আরআরবি এনটিভি কঠিন কোশ্চেনই আসুক না। তবে হ্যাঁ, আরেকটা বিষয় একটু বলে রাখি, বাকি আমাদের মানে সেন্ট্রাল বলো, স্টেট বলো, যত পরীক্ষায় আছে তার মধ্যে থেকে আরআরবি এনটিপিসি হলো এমন একটা পরীক্ষা যেখানে কোশ্চেন জানাশোনা থাকবে, কোশ্চেন সহজ থাকবে, কিন্তু কোশ্চেনের নিউমেরিক্যাল ডিজিট গুলো খুব বাজে বাজে থাকবে। এগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে ধরো, এই যে ধরো আজকে তোমাকে একটা সিম্পল ইন্টারেস্ট বের করতে দেবে, suppose। তুমি বাকি সব পরীক্ষার ক্ষেত্রে প্রিন্সিপাল পাবে হয়তো নর্মাল সংখ্যা, আর ওই বদমাস আরআরবি এনটিপিসি হয়তো প্রিন্সিপাল দেবে এরকম 137.935 এরকম দিয়ে দিলে, ঠিক আছে? রেট রেট অফ ইন্টারেস্ট দিয়ে দেবে 13.5%। এবার দেখো, টাইম দেবে তোমার ধরো 5 বছর। এবার তুমি দেখো, তুমি কিন্তু জানো, এবার এর সিম্পল ইন্টারেস্ট বের করো। করো তো দেখি কত সময় লাগে, দেখি তোমার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টটা বের করো। এরকম কোশ্চেন থাকবে, বের করো। সময় লাগবে, কিন্তু হলো কিছু। দাদা এটা কি কমপ্লিট করব? হ্যাঁ, এটা করে ফেলো। হ্যাঁ করছি। এবার দেখো, ক্যালকুলেশনটা করতে গিয়ে তোমার সময়ের 13টা বেজে যাবে। হুম।
হ্যালো। দাদা করছি। হুম। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু 1379.35 ইন্টু 13.5 ডিভাইডেড বাই সূত্রের 100। এই দশমিক তোলার জন্য এখানে দুটো, এই দশমিক তোলার জন্য এখানে একটা শূন্য। এবার দেখো এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন গিয়ে 13টা পাচ্ছি। আর আরআরবি শুধুমাত্র এনটিপিসি নয়, গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই কোশ্চেন নিউমেরিক্যাল ডিজিট বাজে বাজে দেয়। কেন দেয়? এটা বেশি টার্গেটটা কঠিন কোশ্চেন দেবে, যেমন কোশ্চেন দিয়ে দিল যে কোশ্চেন দেখোইনি, তুমি করতেই পারবে, করতে পারবে কিন্তু। এবার দেখো ভাই, আমি তোমাকে দেখি যাই হোক ওয়েট করলে অনেকটা সময় চলে যাবে। বিষয়টা হচ্ছে আমরা একটা প্রসেস জানি, ডিজিট সাম। মনে আছে ভাই ডিজিট সাম? হ্যালো। হ্যাঁ বলো। আরেকবার একটু প্র্যাকটিস করতে হবে, অনেকদিন থেকে তো করছি হ্যাঁ, না। এবার ঘটনা হচ্ছে এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব ডিজিট। দেখো বাকি সবাই কি করবে, এখানে এসে কাটাকাটি করা নিয়ে ব্যস্ত থাকবে, তো আমি এই জায়গাটায় এসে ডিজিট সাম করব। ডিজিট সাম তো তুমি যে জানো না বলে ভুলে গেছো, আমি আবার একবার বলে দেই। আমরা ডিজিট সামের ক্ষেত্রে 9 হলে কেটে দেই, তো এইভাবে দেখো 5 আর 3 8, 8 আর 1 9 কেটে দিলাম, তাহলে এই যে 3 আর 7 কত 10, 10 এর ডিজিট সাম করলে পাবো কত 1, তাহলে 1 হলো। এখানে দেখো 5 আর 3 8 আর 1 9, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে এখানে 9 পেলাম। দেখো ভাই 9 দিয়ে যাকেই তুমি গুণ করো না কেন আলটিমেটলি সেটা দিনের শেষে 9 আসবে 9, তাহলে এই টোটাল ক্যালকুলেশন করে আমি পেলাম 9। এবার আমি যে অপশন হুম। গুলো দেওয়া আছে সেই 4টে অপশনের মধ্যে থেকে দেখব কার ডিজিট সাম 9 হচ্ছে। যার ডিজিট সাম 9 হবে সেটাই হবে উত্তর, তবে সেখানেও কিন্তু দশমিকে থাকবে সংখ্যাগুলো। এবার বিষয় হচ্ছে যেহেতু কোশ্চেনের নিউমেরিক্যাল ডিজিট গুলো খুব বাজে বাজে থাকবে, সেখানে দেখবে ডিজিট সাম গুলো একই রকম হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। ডিজিট সাম গুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আসার চান্স 99%। তো সেখানে আমরা ডিজিট সাম অ্যাপ্লাই করে এই উত্তর বলতে পারবো। যদি দেখো তারপরেও ডিজিট সাম সেম চলে এসে সেই ক্ষেত্রে গিয়ে আমরা যেটা করব, ইউনিট ডিজিট এর কনসেপ্টে অ্যাপ্লাই করব, অর্থাৎ শুধুমাত্র একক স্থানের সংখ্যাটাকে দেখবো। ডিজিট সাম ধরো সেম, তাহলে একক স্থানের সংখ্যা দেখেও কিন্তু আমি আলাদা করতে পারবো যে কোনটা উত্তর হবে বা হচ্ছে। ঠিক আছে? হুম। আচ্ছা, এবার আমি তাহলে কিভাবে করব? যেহেতু আমরা বললাম এই সূত্রগুলো অ্যাপ্লাই করব না, তাহলে করব কি করে দেখো। এবার যে নতুন প্রসেসটা, এখানে একটা জিনিস একটু বোঝো, যে ধরো আমি তোমাকে বললাম যে ভাই প্রিন্সিপালটা ধরো 100 টাকা, প্রিন্সিপালটা ধরো 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট সে ধরো তুমি 10%, তুমি টাইম ধরো, সে 2 ইয়ার। এবার যদি তোমাকে বলা হয় যে ভাই বলো তো তুমি সিম্পল ইন্টারেস্ট কত হবে, এটা বলে ফেলো। এটা ইজিলি বের করা যাবে। হ্যাঁ বলো কি করে বের করবে। এবার যদি আমরা সূত্র ফেলি তাহলে তো একটু সময় লাগবে। শর্টকাট একটা শিখিয়েছিলে, নিয়মটা আমার অল্প অল্প মনে আছে। হুম। না তুমি সূত্র দিয়েই করো, নর্মালি সূত্র কি হয় যে আমরা পিটিআর বাই 100 করি, তাই তো? হুম। তো এখানে যদি আমরা পিটিআর বাই 100 লিখি, দেখো আগে সূত্রটা লিখলাম পিটিআর বাই 100। তো এই সূত্র যেহেতু তুমি জানো, তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমি করি তাহলে ব্যাপারটা আসবে এরকম, যে 100 ইন্টু 10 ইন্টু 2 ডিভাইডেড বাই, তাই তো? হ্যাঁ। এবার বিষয় হচ্ছে দেখো এই উপরের 100 আর নিচের 100 কেটে যাচ্ছে, উপরের এই হুম। উপরের 100 নিচের 100 কেটে যাচ্ছে। কখন কাটবে বলো তো? কি বললে? এই যে উপরের 100 আর নিচের 100 কেটে দিলাম বা কেটে গেল, এটা কখন হুম। কাটবে বলো তো?
এটা তো এখন ডিভিশন হিসাবে আছে, এখন তো কাটাই যায় এটাকে। কাটা যায় এটা যখন প্রিন্সিপাল 100 থাকবে, তখন এই হ্যাঁ, নিচের 100টা অলওয়েজ আমার কেটে যাবে, ঠিক আছে? এই উপরের প্রিন্সিপাল হ্যাঁ, 100 থাকলেই এটা কেটে যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি যদি আমরা প্রিন্সিপালটাকে 100 ধরে করি তাহলে আমার নিচের 100 অটোমেটিক্যালি কেটে যাবে। তাহলে আর আমার কোনো টেনশন থাকবে না। তাহলে আমি বলতে পারি যেহেতু এই পিটা আমি 100 ধরে করব, তাও এই পি এর আর কোনো ব্যাপার নেই, আর এই 100 এর কোনো ব্যাপার নেই। তাহলে এই দুটোকে আমি টোটালি ভ্যানিশ করে দিতে পারি। কি বললাম, বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই দুটোকে যেহেতু আমি ভ্যানিশ করে দিতে পারি, এবার দেখো আমি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু বলতে পারি আর টি বা টি আর বলা যায়। হ্যাঁ, তাহলে এবার আমি নতুন করে বলবো যে সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে আর টি। সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে আর টি, ঠিক আছে? হুম, হুম, এবার বিষয়টা হচ্ছে এখান থেকে ধরো যদি আমি কখনো রেট অফ ইন্টারেস্ট বের করতে চাই তাহলে কি করবে? রেট অফ ইন্টারেস্ট যখনই তুমি বের করবে মনে রাখবে যেটা তোমার সুদ পাবে, যেটা সুদ পাবে সেই সুদকে যদি তুমি সময় দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার রেট অফ ইন্টারেস্ট চলে আসবে। ক্লিয়ার হলো রেট অফ ইন্টারেস্ট কিভাবে আসবে? হ্যাঁ, একই রকম ভাবে যদি তোমার টাইম দরকার হয় টাইম কি করে আসবে দেখো, এই যে সুদকে তুমি সময় তুমি সুদের হার দিয়ে ভাগ করে দাও। এটা বুঝতে যদি ভাগ করবো। সুদের হার দিয়ে ভাগ করে দাও। তাহলে এই দুটো বিষয় ক্লিয়ার হলো। হ্যাঁ, এবার দেখো যদি এই ক্ষেত্রে আমি ধরো এটার অ্যামাউন্টটা বের করতাম, অ্যামাউন্ট বের করার জন্য তো আমরা সূত্র অ্যাপ্লাই করতাম, তাই না? হুম, কিন্তু এখানে সূত্র নয়, আমি এইভাবে বলতেই পারি। তুমি একটু আগে দেখলে যে এসআই ইকুয়াল টু আর টি। তো এখানে আমি তার আগে আরো একটা বিষয় একটু জেনে নিই, এই যে 10%, এই 10% বলতে কি বোঝায় তুমি একদম পুরো বাক্যে আমাকে উত্তরটা বলো তো। 10% বলতে আসলে আমরা কি বুঝি? 100 টাকার হুম, মানে রেট অফ ইন্টারেস্টটা 10 টাকা। 100 টাকার রেট অফ ইন্টারেস্ট 10 টাকা 1 বছরে, কেমন? হ্যাঁ, আচ্ছা, তাহলে 100 টাকার 1 বছরের ইন্টারেস্ট যদি 10 টাকা হয়, এই জায়গাটায় 2 বছরের কথা বলা হয়েছে। তাহলে বলো 100 টাকা তোমার 10%, 2 বছর, 10% মানে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। তাহলে এখানে 2 বছর রয়েছে, 2 বছরের সুদ কত হবে? 20 টাকা। 20 টাকা। তাহলে 20 টাকা তোমার ইন্টারেস্ট। দেখো আমি কি এইভাবে লিখতে পারি, আমার প্রিন্সিপাল যদি হয় 100 টাকা, আমার ইন্টারেস্ট হচ্ছে 20 টাকা, আর আমি জানি অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট, এটা কিন্তু তুমি জানো, রাইট? তাহলে হুম, তুমি এখানে 20 টাকা ইন্টারেস্ট পেয়েছো, তাহলে কি আমি ডাইরেক্ট 120 টাকা লিখে দিতে পারি? হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি কোনো সূত্র ইউজ করলাম না। করেছি আমরা কোনো সূত্র? না, কিন্তু তাহলে এইটুকুই শুধুমাত্র তোমার খেয়াল রাখতে হবে, আর কোনো কিছু নেই এই চ্যাপ্টার। দেখবি এবার আমরা কিছু এই যে যা দেখালাম এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে আশা রাখি ইজ এন এভরি কোশ্চেন। বলো এই নিয়ে কোনো ডাউট আছে কিনা? না, কোনো ডাউট নেই। এবার ব্যাপার হলো এগুলো নর্মাল সংখ্যা তো ইজিলি করা যায় অনেকটাই, এবার ওই ডেসিমেল নাম্বার গুলো আসলেই তো একটু আচ্ছা, সমস্যা হয়ে ডেসিমেল। যায়। এখন বিষয় হচ্ছে দেখো যেহেতু এটা তো আর ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস নয় যে ডেমো ক্লাস তোমাকে দেখাচ্ছি তোমার পছন্দ হলে তুমি জয়েন করবে, এরকম তো ব্যাপার নেই। হুম, তাহলে যেহেতু দীর্ঘ তুমি 1 বছর ধরে এর আগে ক্লাস করেছো, আবার এখন নতুন পার্সোনাল ভাবে করছো, তাহলে ব্যাপারটা কি এখানে তো আমার আর আমারও কোনো গতি নেই যে একটু দেখি আমি কেটে পড়বো, আমি এখানে শেখানোর জন্য এসেছি। তাহলে ডেসিমেল থাক আর যাই থাক তুমি পারবে, এটুকু ভরসা রাখো। তো আসো প্রথমে যে ডেসিমেল থাকলে কি করবো সেটা এখন মেন বিষয় নয়, আগে আমাকে টোটাল কনসেপ্টটা বুঝতে হবে যাতে যাই কোশ্চেন থাকুক যাতে আমি সলভ করতে পারি। তো আরেকটা বিষয় একটু বলে রাখি, এটা হয়তো যখন আমরা লং ওয়েতে শেখাতাম অঙ্কগুলো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো বলে দিতাম। তো এখানেও একবার সেই বিষয়গুলো বলে রাখি, হয়তো বা আমাদের কাজে লাগতেই পারে। কি সেই বিষয়গুলো দেখো, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যদি ওই অঙ্কের মধ্যে কিছু টার্ম দেখো, কিছু টার্ম বলতে কি কি,
যেমন মোর কথা থাকবে সিম্পল ইন্টারেস্টের মধ্যে, মোর কথাটা যদি দেখতে পাও, লেস কথাটা যদি দেখতে পাও, মোর, লেস, ইনক্রিজ, ইনক্রিজ, ডিক্রিজ। এই তো মনে আছে, আর ই, ডিক্রিজ। তারপর হচ্ছে ডিফারেন্স। ওকে, এই যে পাঁচটা, হুম এই পাঁচটা কিন্তু আলাদা আলাদা থাকে, কখনোই একটা কোশ্চেনের মধ্যে থাকবে না। কারণ এই বুঝতেই পারছো, এই পাঁচটা টার্ম থেকে আমার পাঁচটা অঙ্ক হয়ে যাবে কিন্তু। এবার এগুলো হুম যে এটা মনে রাখতেই হবে এরকম ব্যাপার নেই, মনে রাখলে রাখবে, না রাখলে না রাখবে। কারণ মনে রাখলে আরো ফাস্ট করতে পারবো, না মনে রাখলেও ফাস্ট করতে পারবো, কারণ আমাদের তো সেকেন্ড অল্টারনেটিভ অপশন রয়েছে। বিষয় হচ্ছে যদি সিম্পল ইন্টারেস্টেড কোশ্চেনে কখনো মোর, লেস, ইনক্রিজ, ডিক্রিজ, ডিফারেন্স থাকে, তখন আমরা কি করব? দেখো ভাই, মোর মানে কি বলতো? বেশি। মানে ধরো এরকম যে আগে 10 ছিল আর এখন 12, দেখো মোর হয়েছে। কত মোর হয়েছে? তুমি এটা মাইনাস করে 2 টাকা বেশি হয়েছে। একই রকম ভাবে লেস, ধরো আগে 12 ছিল এখন 10 হয়েছে, তাহলে তুমি বলবে যে 2 টাকা লেস। যেমন ইনক্রিজ হয়েছে, আগে 10 টাকা ছিল এখন 12 টাকা, তুমি বলবে 2 টাকা ইনক্রিজ। আসলে মোর আর ইনক্রিজ কনসেপ্টটা একই, লেস আর ডিক্রিজ বিষয়টা একই, শুধুমাত্র ভাষাগত একটু আলাদা মনে হচ্ছে। আর ডিফারেন্স বিষয়টা কি? ডিফারেন্স হচ্ছে পার্থক্য। দেখো সেই 12 আর 10 পার্থক্য করলে 2 হয়, তো যাই থাক ওভারঅল কনসেপ্ট কিন্তু একই। তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডাইরেক্ট তোমাকে বলে দেবে ডিফারেন্স 10 টাকা, বা ইনক্রিজ হলো 10 টাকা, বা ডিক্রিজ হলো 10 টাকা। অনেক সময় নাও বলে দিতে পারে। যদি কোশ্চেনে বলে দেয় তাহলে তুমি ডাইরেক্ট সেই ইনক্রিজের অ্যামাউন্টটা পেয়ে গেলে, বা ডিক্রিজের বা ডিফারেন্সের। আর যদি না বলে দেয় তাহলে তুমি মাইনাস করলেই পেয়ে যাবে। তাহলে এটুকু বুঝতে পেরেছো? হুম তাহলে ওই টার্মটা মানে এই যে মোর, লেস, ইনক্রিজ, ডিক্রিজ, ডিফারেন্স যাই থাকে, এগুলো তো সবগুলো থাকবে না, যে কোনো একটা থাকবে। তো ওই একটা ইনটু তুমি 100 লিখবে। আর বাকি নিচে কি লিখবে? দেখো যখনই এরকম মোর, এত টাকা বেশি, এত টাকা কম, এত টাকা পার্থক্য, যখনই এই টার্মগুলো দেখবে, তুমি কি সেই অ্যামাউন্টটা উপরে লিখে তার সাথে এর 100 উপরে লিখবে। নিচে কি লিখবে? ওই অঙ্কের মধ্যে বাকি আরো যে সমস্ত নিউমেরিক্যাল ডিজিট গুলো থাকবে, সেই সমস্ত ডিজিট গুলোকে তুমি নিচে লিখবে, তবে গুণ আকারে। ধরো দুটো সেরকম সংখ্যা থাকতে পারে, হয়তো রেট অফ ইন্টারেস্ট থাকবে, বা তোমার প্রিন্সিপাল থাকবে, তো যাই থাক বাকি সব নিচে গুণ আকারে লিখবে। বাকি সব নিচে গুণ হিসেবে লিখবে। ঠিক আছে? কি বললাম? হুম হুম। ব্যাস এইটুকু শুধু একটু খেয়াল রাখবো, মনে থাকলে ভালো, না থাকলেও আরেকবার ভালো। বলো। বলা হলো মোর, লেস, ইনক্রিজ, ডিক্রিজ, ডিফারেন্স এর মধ্যে যাই দেওয়া থাকবে, সেই ডিজিটটা ইনটু 100 আমরা লিখবো উপরে। তাহলে নিচে কি লিখবো? হুম নিচে ওই অঙ্কের মধ্যে বাকি যে নিউমেরিক্যাল ডিজিট গুলো থাকবে, আমরা সেই হুম। নিউমেরিক্যাল ডিজিট গুলোকে গুণ আকারে লিখে গুণফল দেব। হিসাবে। হ্যাঁ, গুণ আকারে নিচে। ঠিক আছে? হুম আচ্ছা, তাহলে এবার আমরা কিছু অঙ্ক একটু দেখবো। দেখো আমাদের প্রথম যে অঙ্কগুলো রয়েছে, একটু সহজ সহজ অঙ্কই থাকবে। তারপরে আমি তোমাকে প্রিভিয়াস ইয়ারের কিছু চ্যাপ্টার ওয়াইজ একদম এই চ্যাপ্টারের কোশ্চেন দেবো, সেগুলো তুমি চেষ্টা করবে যে প্রিভিয়াসে কিরকম কি আসে, কারণ আমরা অধ্যায় ভিত্তিক করার পাশাপাশি। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে, দেখো খুবই সিম্পল কোশ্চেন, কেন দিচ্ছি? যাতে আমরা সেই প্রসেস বা কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে রয়েছে 400 টাকার 6% হারে 5 বছরের সুদ। তো সবার প্রথমে তুমি দেখো এই যে 6% বললো না, 6% বলতে হুম। কি বোঝো? 100 টাকায় 6 টাকা 1 বছরে। হ্যাঁ, 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। এখানে তো 5 বছরের কথা বলা রয়েছে, তাহলে 5 বছরে তুমি কত টাকা সুদ পাবে? 5 বছরে 100 টাকায় 30 টাকা। 100 টাকায় 30 টাকা, কেমন? তাহলে 100 টাকায় 30 টাকা পেলে, কিন্তু এই কোশ্চেনে তো 100 টাকা নয়, এই কোশ্চেনে রয়েছে 400 টাকা, তাহলে 400 টাকার জন্য কত পাবে? 120 টাকা। তাহলে তুমি এইভাবে টিক মারলে, এখানে সূত্র লিখলে না কোনো কিছু লেখালেখি করলে, তাহলে আমার কিছু না লেখালেখি তো অ্যাটলিস্ট দরকার হয়নি। না তাহলে আমাদের এটা কমপ্লিট, আমি আর কিন্তু ডিটেলস দেখালাম না, আপনি বিষয়গুলো না একটু বুঝে। খেয়াল রাখবেন। মেন হচ্ছে বোঝাটাই। দেখো পরের কোশ্চেন, এভাবে বুঝলে অনেকটা ফাস্ট আমি কমপ্লিট। দেখো পরের যে কোশ্চেনটি রয়েছে,
5% সরল সুদের হারে 2 বছরের সুদ যদি 150 টাকা হয় তাহলে আসলের পরিমাণ কত? তার মানে এখানে দেখো আসল চেয়েছে। আচ্ছা আমরা আসল যেন হুম, কত টাকা ধরে করব বলেছিলাম? 100 টাকা। 100 টাকা। যদি 100 টাকা ধরে আমরা করি তাহলে আমাদের ইজিলি উত্তরটা চলে আসবে। এবার বিষয় হচ্ছে এখানে বলা হচ্ছে 5% হারে। তাহলে 5% বলতে বোঝো? 100 টাকায় 5 টাকা। 100 এক টাকার বছরের সুদ। একদম। তাহলে ১০০ টাকার যদি ১ বছরে ৫ টাকা হয়, তাহলে এখানে ২ বছরের কথা বলা হয়েছে। তাহলে ২ বছরে কত হবে? 10 টাকা হবে। এখন বিষয় হচ্ছে এই যে ১০ টাকা আমরা কি বলতে পারি বা ১০% এই ১০ টাকাটাই যে ১০% বলা যায় যে ১০০ টাকায় ১০ টাকা পেয়েছি আমি সুদ। বা আমি বলতেই পারি ১০০ টাকায় 10%। তো একই বিষয় নাকি? হুম। যদি তাই হয় তাহলে আমরা কি লিখতে পারি এই যে 10% তুমি ইন্টারেস্ট পেয়েছো আর যে ইন্টারেস্টটা যদি টাকা হিসাবে বলি তাহলে সেটা হচ্ছে আসলে ১৫০ টাকা। আমরা কি বলতে পারি? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই এটাও বলা যায় ওই 10% এর জন্যই ১৫০ টাকা হয়েছে। হুম। তাহলে তুমি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আসল কত টাকা ধরে যেন অঙ্ক করো? 100 টাকা। ১০০ টাকা। তাহলে 10% ইকুয়াল টু যদি ১৫০ হয় আমার দরকার হচ্ছে 100% বের করা। তাহলে তুমি 100% যেন কি করে বের করবে? সংখ্যাটাকে 100-র সাথে গুণ করতে হবে। ১০০ র সাথে গুণ করার দরকার নেই। এখানে আমি দেখতেই পাচ্ছি যদি এখানে একটা গোল্লা বসিয়ে দিই, এখানে একটা গোল্লা বসিয়ে দিই তাহলে 100% হয়ে যাচ্ছে। বেকার কেন আমি আবার ওই ১০০ গুণ ফুন ওইসব করতে যাবো? কারণ আমি তো দিতে পারি এখানে একটা শূন্য নাকি? হ্যাঁ। এই তো আমার উত্তর এসে গেছে। বলো বুঝতে পারছো কিনা? হুম, পেরেছি। তাহলে এখানে মেইনলি আমাকে যেটা খেয়াল রাখতে হবে যে সবসময় প্রিন্সিপালটাকে আমি 100 ধরে করব। একদম ডাইরেক্ট সূত্র ইউজ না করার চেষ্টা করব। এখন দেখো ভাই তোমার মনে হতে পারে যে দাদা ঠিকই তো ইজি কোশ্চেন সহজ কোশ্চেন। দেখো ভাই একটা পরীক্ষায় ধরো ১৫ টা আমার পাটিগণিতের চ্যাপ্টার রয়েছে। নিশ্চয়ই ১৫ টা জায়গা থেকে যদি ১৫ টা কোশ্চেনও আসে, ১৫ টা কোশ্চেন তো আর একদম বাজে, বাজে দেবে না। হয়তো দেখা গেল সিম্পল ইন্টারেস্ট তুমি সহজ পেলে, কম্পাউন্ডেডটা তুমি একটু টাফ পেলে। তো যেখানে সহজ কোশ্চেন মানে কি ভাবি আমরা যে নিউমেরিক্যাল ডিজিট গুলো ঠিকঠাক। নিউমেরিক্যাল ডিজিট কঠিন থাকা মানে হচ্ছে মানে বাজে থাকা মানে হচ্ছে অঙ্কটা একটু কঠিন। কেন বলি ক্যালকুলেশনটা আসলে জটিল। সেই ক্ষেত্রে ক্যালকুলেশন জটিল হলেও আমরা প্রসেস বলেছিলাম যে এপ্লাই করব। ওই নিয়ে কোনো টেনশন নেই কিন্তু ইকুয়েশনটা তো আমরা তৈরি করতে পারবো। হুম। আর বাকি যে ক্ষেত্রে দেখা গেল নরমালি এরকম হয়ে যাচ্ছে তো আমার এই প্রসেসটা জানাটা বেশি। কারণ আমি এইভাবে কোশ্চেন পরের যে কোশ্চেনটা আছে বলো তো আইডিয়া কিভাবে করা যেতে পারে? কত বছরে 300 টাকার 5% সরল সুদের হারে সুদ আসল 405 টাকা? বলো। এটা যদি আমরা মানে নিয়ম অনুযায়ী সূত্র হলে তাহলে তো সময় লাগবে না সূত্র হলো একটু। এখানে আমি যাব না। আসলে দেখো কি বললাম? যদি না করাই ভালো। যদি একান্ত না পারি তখন তুমি দেখো সূত্র এমন না যে সূত্র জানো না ভুলে গেছো। সূত্র তুমি শেষে তখন চেষ্টা করবে। কিন্তু আগে চেষ্টা করো একটু সূত্র ফুত্র বাদ দিয়ে করার বা বোঝার। হুম। দেখো বিষয়টা হচ্ছে এখানে ৩০০ টাকা রয়েছে আসল তাই তো? কত বছরে? দেখো সময় চেয়েছে, টাইম চেয়েছে। কত বছরে? ৩০০ টাকার ৫% সরল সুদের হারে আসল হবে ৪০৫ টাকা। সেটা একটা। আচ্ছা ভাই তাহলে এখানে আসলটা হচ্ছে ৩০০ টাকা, সুদ আসলে হচ্ছে হুম। ৪০৫ টাকা। তুমি বলো তো হুম। আসল ৩০০ টাকা তো ধরে করি না, আসল ১০০ টাকা ধরে করি, তাই না? হ্যাঁ। তাহলে আসল ১০০ করতে গেলে নিশ্চয়ই তুমি একে ৩ দিয়ে ভাগ করবে। হুম। তাহলে ৩ দিয়ে ভাগ করলে তোমার এখানে ১০০ এসে গেল। টেনশন তো আর নেই। কি? ১০০ হুম। এসে গেল।
তাহলে এটাকে তো 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ শুধুমাত্র তুমি আসলকে 3 দিয়ে ভাগ করলে আর রেট অফ তোমার অ্যামাউন্টকে ভাগ করবে না তা তো হয় না। তাহলে 405 কে যদি 3 দিয়ে ভাগ করো কত পাবে তুমি? 135 না? হ্যাঁ, আচ্ছা তাহলে তোমার এখন আসল কত টাকা? আসল 100 টাকা, আর এখন সুদ আসল কত হলো? 35 টাকা। না, সুদ আসল 100, সুদ আসল 135, সুদ আসল 135, তাহলে তুমি কত টাকা সুদ পেয়ে? 35 টাকা। 35 টাকা। কিন্তু এখানে ওরা কি চেয়েছে? কত বছর? তাহলে তোমাকে আমি বলেছিলাম, মনে আছে কিনা দেখো, সময় কিভাবে বের করতে হয়? সময় বের করতে হয় ওই সূত্রতে, না এমনি? না না, নর্মালি সুদকে সুদের হার দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, তাহলে সুদ পেয়েছি 35 টাকা, বা আরো এইভাবে তুমি ভাবো যে 35 টাকা আমি সুদ পেয়েছি। এক এক এই যে 5% মানে কি, 100 টাকার 1 বছরে 5 টাকা, তার মানে কি এই 5% হচ্ছে 1 বছরে। তাহলে 35 টাকা পেতে গেলে আমাকে 7 বছর wait করতে হবে না? হ্যাঁ। দেখো বুঝতে পারছো কিনা, আমি কিন্তু বেশি লেখালেখি করলাম না, নাকি লিখে দেবো, বাকি আসল কিছু কতটা কি ক্লিয়ার হয়েছে বলো, যাতে পরে এই রেকর্ড দেখলেও যদি বুঝে যায় তাহলে আর আমি বেশি ডিটেলস গুলো লিখবো না। বলো। করলাম, কেন করলাম, কি আসল বিষয়? এই জায়গাটা আমি বুঝতে পারছি, কিন্তু মানে একটু আমার কনসেপ্ট ক্লিয়ার হয়নি যে আচ্ছা। আমি তুমি বলার আগেও বুঝতে পারছি যে 35কে আমি 5 দিয়ে ভাগ করবো, 7 আনসার আসবে, এটা আনসার হয়ে যাবে। হুম কিন্তু হুম। তবু আমার মনে হচ্ছে একটু ক্লিয়ার হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল আর ওটা হচ্ছে অ্যামাউন্ট, রাইট? হুম। আমরা প্রিন্সিপাল কত ধরে করি? 100 ধরে। তাহলে এখানে প্রিন্সিপালটা 300 আছে, তাহলে আমি এটাকে 3 দিয়ে ভাগ করে দিলেই তো 100 পাই নাকি? হুম। তাহলে এখানেও তো ভাগ করতে হবে 3 দিয়ে। হুম। তাহলে তোমার আসল কত টাকা? আসল 100 টাকা, সুদ আর আসল 135। তুমি কত টাকা সুদ পেয়েছো? 35 টাকা সুদ পেয়েছি। কিন্তু এই কোশ্চেনে চেয়েছে কত বছর। আচ্ছা, এই 5% বলতে তুমি কি বোঝো? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। তাহলে 1 বছরে যদি 5 টাকা পাও, এখানে বলে দিয়েছে সুদ পেয়েছো তুমি 35 টাকা, তাহলে 35 টাকা পেতে গেলে তোমাকে কত বছর wait করতে হবে? 7 বছর। তাহলে এবার কি তুমি বুঝতে পেরেছো? হুম। হুম। বেশ বল। কিন্তু আমরা যখন, এখন তো যেহেতু ফার্স্ট টাইম হয়তো আমি শেখার চেষ্টা করছি, তাই হয়তো একটু লেখালেখি করছি, কিন্তু এর পরে যখন আমার বিষয়গুলো মাথায় এসে যাবে আমি কিন্তু আর এসব বললাম, বুঝেছো? হুম। হ্যাঁ। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা পড়ো ভালো করে। হ্যাঁ, বললাম। আচ্ছা বলো কি বলেছে। কোনো একটা পরিমাণ টাকা 2 বছরের জন্য যে একটা ফিক্সড মানে রেট অফ ইন্টারেস্টে রাখা হয়েছিল, কিন্তু সেটা যদি 3% কম হতো রেট অফ ইন্টারেস্টটা, তাহলে 300 টাকা কম পাওয়া যেত। তাহলে আসলের পরিমাণ কি হতো? তোমার কি কোনো আইডিয়া আছে কোশ্চেনটা আমরা কিভাবে করতে পারি? না দাদা। আচ্ছা, একটু আগেই তো একটা কথা বলেছিলাম না, কোশ্চেনে যদি তুমি লেস, কম, ও, লেস, ইনক্রিজ, ডিক্রিজ। দেখো তো এই কোশ্চেনের মধ্যে বলা হয়েছে 300 টাকা কম পাওয়া যেত। হ্যাঁ, লেস। যদি তাহলে ইংলিশে দেখি, ওই। যদি আমি হুম। ইংলিশে দেখি এখানে রয়েছে 300 লেস হুম। রয়েছে না? হ্যাঁ। তাহলে যদি ওই টার্মগুলো থাকে তাহলে আমরা কি ভাবে করব বলেছিলাম? তাহলে আমরা করব লেস, যে সে সংখ্যাটা থাকবে ইন্টু 100 বাই বাকি সংখ্যাগুলোর গুণ। তাহলে এখানে লেস, কত টাকা লেস? 300 টাকা। তাহলে আমি কি লিখবো? 300 ইন্টু 100 কি লিখতে পারি? হ্যাঁ।
তাহলে 300 ইন্টু 100 বাই কি বলেছিলাম? বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ আকারে লিখতে হ্যাঁ, হবে। তাহলে বাকি কি কি আছে? 2 and 3। তাহলে নিচে এখানে আমি 2 আর 3 লিখবো। তুমি এটা লিখে ফেলো তো, ক্যালকুলেশনটা করো, কত হয় বলো। 5000। 5,000। তাহলে এবার বলো, একবারে কি এসে গেছে? হ্যাঁ। তাহলে আবার নেক্সট কোশ্চেনে যাই আমরা। ও না, যদি এটাকে একটু বাদে করতাম সেটাও তো দেখতে হবে। মানে এটা তো আমরা যেটা মনে রাখতে স্ক্রিনটা বলে। আউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। স্ক্রিনটা আউট হয়ে গেছে। ও আচ্ছা, দাঁড়াও। তাহলে আমরা কি বললাম যে এটা তো আমরা যে মনে রাখতে বলেছিলাম যে এরকম থাকলে এরকমটা হয়, সেইভাবে আমরা করেছি। কিন্তু যদি এটাকে আমি সেই প্রসেসে না গিয়ে নর্মালি করি তাহলে কি হবে? দেখো ভাই, বিষয়টা হচ্ছে এই যে 3% সুদের হার কম হতো। আচ্ছা, 3% কম মানে কি বলতো? 3% কমতো মানে সাপোজ আমি যদি 10 টাকা ধরি সেখানে সেটা 7 টাকা হবে। 10, এখানে তো 10 ধরার তো কোনো জায়গা নেই ভাই। আমরা তো 100 ধরে করি, তা 10-এর কথা, আচ্ছা। তাই তো? হ্যাঁ। তাহলে বিষয় হচ্ছে 100 টাকার 1 বছরে 3 টাকা কম পাওয়া যায়। এই কথাটা বলতে পারি তো এইভাবে? হুম। হুম। 1 বছরে। তাহলে এখানে 2 বছরের কথা বলা হয়েছে। তাহলে বলো 2 বছরে তুমি কত কম পাবে? 6 টাকা। 6 টাকা। তাহলে আমি কি বলতে পারি 6 টাকা বা 6% আমি কম পাবো? হুম। এই 6% কম পাওয়ার জন্যই তো আমি এখানে 300 টাকাটা কম পাচ্ছি। আমি 300 টাকা কেন কম পাচ্ছি? কারণ আমি 6% কম পাচ্ছি, তাই। হ্যাঁ। তাহলে কি আমি লিখতে পারি 6% ইকুয়াল টু হচ্ছে 300? হুম। আচ্ছা, 6%। কিন্তু কোশ্চেনে তো চেয়েছে আসল কত। আসল তুমি কত টাকা ধরে করো? 100 টাকা। 100 টাকা। তাহলে এই 100% ইকুয়াল টু কত হবে তুমি? ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? দেখো, 6 ইকুয়াল টু যদি 300 হয়, তাহলে 6 তার সাথে তুমি 50 গুণ করেছো, তাহলে এর সাথেও তুমি 50 গুণ করে দাও। 50 100 কত? 5,000। 5000। বেশ, বেশ আসল। বলো ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন পড়ো ভালো করে। ছাগলের দামটা বের করতে হবে। ছাগলের দাম। তাহলে ছাগলের দামটা কি করে বের হবে বলো তো আগে? ছাগলের দাম কিভাবে বের হবে? এবার উনি যে টাকাটা রিটার্ন করেছে ওই টাকাটার ওই টোটাল টাকার মধ্যেই তো ছাগলের দামটা আছে, মানে দামটা চার তাহলে, হাজার প্লাস কিছু। হ্যাঁ, তার মানে ব্যাপারটা কি, এখানে আমাকে অ্যামাউন্টটা বের করতে হবে। যে আমি তো হুম। 3600 টাকা ধার নিয়েছি, তাহলে 4 বছর পর তাকে আমার 15% হারে রিটার্ন দিতে হবে। তো যেই টাকাটা হুম। দেবো সেটা হচ্ছে আমার অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট দেওয়ার হুম। মতো ক্ষমতা আমার নেই। তা আমি তখন কি করলাম, 4,000 টাকা দিলাম আর বাকি একটা ছাগল দিয়ে দিলাম, বাড়িতে ছাগল ছিল। তাহলে এখন সেই ছাগলটার হুম। দাম কত? তার মানে ওভারঅল এখানে আমাকে অ্যামাউন্টটা বের করতে হবে, এটা আমরা বুঝতে পারলাম। তাই তো, অ্যামাউন্ট বের করার পর ওই 4,000 টাকা যেহেতু ক্যাশ দিয়েছি, 4,000 টাকাটা বাদ দিয়ে দেবো। তাহলে যেটা পড়ে থাকবে হ্যাঁ। সেটা হচ্ছে আমার ছাগল, তাই তো? হুম। হুম। তাহলে তাহলে
আমি অ্যামাউন্ট বের করব। তুমি জানো এই যে 15% অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 15 টাকা, তাহলে 4 বছরের সুদ কত টাকা হবে? 60 টাকা। 60 টাকা। তাহলে হুম। তুমি কি এইভাবে লিখতে পারো যে যখন তোমার প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা এবং আসল মিলে হচ্ছে 160 টাকা, এটা কি লেখা যায়? হ্যাঁ। কিন্তু এই কোশ্চেনে তো আসল হচ্ছে 3600 টাকা, তাহলে তুমি এখানে 36 টাকার জন্য কত হবে এটা বের করতে হবে ঐকিক নিয়মে, রাইট? হুম। তাহলে তুমি কি করে বের করবে? দেখো, এই দুটো শূন্য আমরা এখানে কেটে দিতে পারি। তাহলে একের জন্য হ্যাঁ। যদি 160 হয়, 36 এর জন্য হুম। কত? তাহলে 160 দিয়ে 36 কে গুণ নয়, তুমি 16 দিয়ে 36 কে গুণ করো। 16 দিয়ে গুণ করলে কত হবে? 576 হবে। 16 ইন্টু 36 করলে 576 হবে। কিন্তু এই শূন্যটা শূন্য। তাহলে 5,760 টাকা হলো আমার সুদ আসলে। এইটুকু বোঝা গেল। হ্যাঁ। তাহলে এটা হলো কি আমার সুদ আসলে। এটা হলো আমার সুদ আসলে, তাকে এত টাকা দিতে হবে। কিন্তু ভাই সেই ভদ্রলোক তো 4,000 টাকা দিয়েছেন। তাহলে এখানে মাইনাস করে দাও যে ওই ভদ্রলোক 4,000 টাকা দিয়ে। তাহলে বাকি যেটা থাকলো হুম। কত টাকা থাকলো? ১৭৬০ টাকা। এই ১৭৬০ টাকাটা এটা কিসের দাম? এটাই ছাগলের দাম। এই ছাগলের দাম। তাহলে বলো এবার, ক্লিয়ার বুঝতে? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে ১৭৬০। 60। তাহলে হ্যাঁ, এই জায়গাটায় চাইলে তো আমরা সূত্র ব্যবহার করতেই পারতাম নাকি? হ্যাঁ, করা যেত। কোন সূত্রটা ব্যবহার করতাম আমরা এখানটা? সুদ আসলের সূত্রটা। অ্যামাউন্ট ইকুয়াল টু ইন্টু 100 বাই 100 প্লাস 30, এই সূত্রটা আমাকে ইউজ করতে হবে, তাই তো নাকি? এটা, না না, আমি একটু ভুল লিখলাম। এটা তো হচ্ছে প্রিন্সিপাল ইকুয়াল। তাহলে অ্যামাউন্ট দেখেছো, হ্যাঁ। মনে রাখাটা একটু চাপ হয়ে যায় যে প্রিন্সিপাল ইন্টু 100 প্লাস 30 বাই হচ্ছে 100, এটা হচ্ছে অ্যামাউন্টের সূত্র। তাহলে এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হতো। যাই হোক, আমি কিন্তু গেলাম না, এই কারণে বলা যে সবসময় চেষ্টা করবে একটু ব্যবহার না করার। যেমন দেখবে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রেও সূত্র বাদ দিয়েই দেখানোর আসলে যে সূত্র দিয়ে রয়েছে বইতে বা নরমালি সবাই যেটা করে, এই সূত্র যদি তুমি এপ্লাই করো সময়টা অনেক বেশি লাগবে। এখানে ক্যালকুলেশন অনেক সময় হয়ে যায়। তখনই তুমি সূত্র বাদ দিয়ে করবে, দেখবে ক্যালকুলেশন সহজে হয়ে যায়। কি বললাম বুঝেছো? হুম। চলো তাহলে নেক্সট পরে কোশ্চেন। 2018, 1600, 2600, 70, এটা তো ওই ইনক্রিজ ডিক্রিজের সূত্র ফেললে ইজিলি হয়ে যাবে। আর করো করো এছাড়াও বলো। নর্মালি আমরা করতে পারি। হবে তো বুঝলাম, কিভাবে সেটা করো দেখি। কি করবে বলো। হলো?
হ্যাঁ দাদা, করছি। এখানে কিন্তু সুদ আসলের কথা জানতে চাওয়া হয়েছে। আর তুমি যেটা হুম। ভাবছো যে এখানে বৃদ্ধির বিষয়টা রয়েছে, কত বৃদ্ধি এটা কিন্তু নেই, এখানে অ্যামাউন্টটা কিন্তু নেই যে কত টাকা বৃদ্ধি। দেখো কোশ্চেনটা আমি একটু পড়ে দিচ্ছি যাতে আর একটু সুবিধা হয়। তোমার কোনো এক বন্ধুর কাছ থেকে ২,০০০ টাকা নিয়েছো ব্যবসা করার জন্য। তো ৫ হুম। বছর পর তুমি তাকে ২৬০০ টাকা দিয়েছো। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যে তোমার বন্ধুর কাছ থেকে ২,০০০ টাকা নিয়েছো, তুমি সেই ২,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে ২,০০,০০০ টাকা কামিয়েছো। তুমি মাত্র তোমার বন্ধুকে ৫ বছর বাদে ২৬০০ টাকা দিয়েছো। এখন তোমার বন্ধু তো হুম। সব দেখেছে যে বন্ধু তো হুম। আমার ২,০০০ টাকা দিয়ে ২,০০,০০০ টাকা কামিয়েছে, আর আমাকে মাত্র ২৬০০ টাকা, অর্থাৎ ৫ বছরে ৬০০ টাকা বেশি দিল। বন্ধু একটু অসন্তুষ্ট। বন্ধু মানুষ এখন তোমার কাছে দাবি করলো যে ভাই টাকা তো অনেক বানালি আমার ২,০০০ টাকা নিয়ে, তা আমার এখন দাবি আমাকে তুই আর ৩% করে একটু বাড়িয়ে দে রেট অফ ইন্টারেস্টটা। হুম। তো যা দিয়েছে দিয়েছে, মানে কত কি দিয়েছো ও আর হিসেব টিসেব কিন্তু কিছু করেনি। ও তোমাকে ডাইরেক্ট বললো যে ঠিক আছে চল আমাকে আর ৩% বাড়িয়ে দে। তুমি কিন্তু তাকে ২,০০০ টাকা নিয়ে ২৬০০ দিয়ে দিয়েছো। তারপর বললো যে ভাই আমাকে আর ৩% একটু বাড়িয়ে দে। তুমি বললো ঠিক আছে, বন্ধু মানুষ, বিপদে দিয়েছে তা দেই, সমস্যা কি? কেমন? তাহলে এই যে ৩% এখান থেকেই আমার অঙ্ক শুরু হবে। তাহলে হুম। ৩% বলতে তুমি কি বোঝো? ১০০ টাকায় 1 বছরের সুদ 3 টাকা। তাহলে এখানে কত বছরের কথা বলা হয়েছে? 5 বছর। ৫ বছরে কত টাকা? 15 টাকা। ১৫ টাকা। এই ১৫ টাকা পেয়েছো কত টাকার জন্য? 100 টাকার জন্য। ১০০ টাকার জন্য। আচ্ছা বলো তো তাহলে ১০০ টাকার জন্য তাকে ১৫ টাকা বেশি দিতে হবে, এটাই তো তার দাবি। হ্যাঁ। তাহলে ২০০ টাকার জন্য কত বেশি দিতে হবে? ১০০, 100 টাকার জন্য 15 টাকা। তাহলে ২০০ টাকার জন্য আর 200 টাকার জন্য 30 টাকা। ৩০ টাকা। এবার এখানে একটা বিষয় যে ২০০ টা কেন লিখলাম? দেখো ২০০ টাকার জন্য তাকে ৩০ টাকা আরো বেশি দিতে হবে। কিন্তু এই কোশ্চেনে তো ২,০০০ টাকা রয়েছে, তাই না? হুম। তাহলে আমার ২,০০০ টাকা করতে গেলে একটা গোল্লা এখানে দিলেই ২,০০০ টাকা হয়ে যাচ্ছে। এখানেও আমি একটা গোল্লা দিলাম। তাহলে ২,০০০ টাকার জন্য কত বেশি দিতে হচ্ছে তাকে? 300। ৩০০। তাকে আগে কত টাকা দেওয়া হয়েছিল আমার? 2600। তা এখন আর কত টাকা বেশি দেব? 300 টাকা, টোটাল তাহলে 2900 টাকা। ২৯০০ টাকা। তো এই ২৯০০ টাকাই তো, তার মানে ব্যাপারটা কি, ২,০০০ টাকা নিয়েছি এখন তাকে ২৯০০ টাকা দিয়েছি। তা যেটা দিয়েছি এটাই তো সুদ আসল, এই যে সুদ আসলের পরিমাণ। হুম। এখন ঘটনা হচ্ছে যে এখানে কেন আমি ১০০ থেকে ২০০ করলাম, এত নকশা কেন করলাম? আমি ডাইরেক্ট এরকমও করতে পারতাম যে ইন্টারেস্টটা ২,০০০ টাকার ৩% ৫ বছরের, আমি একবারে ৩০০ টাকাটা বের করে নিই। তাহলে এই ২৬০০ প্লাস হচ্ছে ৩০০, ২৯০০ আমি এইভাবে করতে পারি। তো আমি এই ক্যালকুলেশন এড়িয়ে যাওয়ার জন্যই মুখে মুখে এবং তোমাকে এখানে আরেকটা কনসেপ্ট দেওয়ার জন্য যে ১০০ টাকার জন্য ১৫ টাকা, তুমি ১ টাকার জন্য কত লেখো আর ২,০০০ টাকার জন্য কত, এটা আমরা প্রত্যেকে করি। কিন্তু আমি আরো একটু কনসেপ্ট, যে এই কনসেপ্ট গুলো কি হয় বিভিন্ন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে, এই কারণে আমি তোমাকে এরকমটা শেখালাম যে ১০০ টাকার জন্য যদি ১৫ টাকা হয় তাহলে তুমি বলবেই স্যার ২০০ টাকার জন্য ৩০ টাকা, তাহলে ২০০ না, যেহেতু এখানে ২,০০০ আছে তাই আমি এখানে একটা গোল্লা দিলেই এখানে আমার ২,০০০ হয়ে গেল। মানে কি ক্যালকুলেশনটা যত ইজিলি করা যায়। কারণ কি এই যে এটা শুধুমাত্র এই কোশ্চেনের ক্ষেত্রে আমি দিলাম তাই হলো এটা নয়। এটা হচ্ছে একটা কনসেপ্ট যে তুমি এই টেকনিক গুলো বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করতে পারো। যেমন দেখবে আমি অনেক ক্ষেত্রে ক্যালকুলেশন এরকম ভাবে করি, কোথাও দেওয়া আছে ২৫০০ টাকা, ২৫০০ টাকার জন্য সে ইন্টারেস্ট দিয়েছে ৫০ টাকা, ভালো করে বুঝবে। কিন্তু আমার তো ১০০ টাকার জন্য কত বের করতে হয়। আমি কি করি, আমি এই ১০০ এটাকে ২৫ দিয়ে ভাগ, হয়তো দেখো করলে এসে যেত, ঠিক আছে, ২৫ দিয়ে এটাকে ভাগ করলে দেখো ১০০ এসে যায়। আমি এরকম করতেই পারতাম, এটাকে ৪ গুণ করবো। ৪ গুণ করলে হবে ১০,০০০ টাকা। দেখো আমি টেকনিকটা কোথায় করছি, ৪ গুণ করলে হবে কত,
200 টাকা। কিন্তু আমাকে 100 টাকার জন্য কত হয় বের করতে হয়। তাহলে 100 করতে গেলে এখান থেকে ২ ঘর আগে দশমিক দিয়ে দিলে দেখো 100 হয়ে যাচ্ছে। এখানে ২ ঘর আগে দশমিক হুম, দিয়ে দাও, দেখো হয়ে যাচ্ছে। তার মানে কি? বিষয়টা হচ্ছে মানে ক্যালকুলেশন করাটা না, এই যে কনসেপ্টটা, আমি এটাকে আমার প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে যা খুশি করে আমি ক্যালকুলেশনটাকে যতটা সহজে করা যায় আমি সেটা করতেই পারি। তো দাদা, এটাকে তো তুমি কেন হিসাব করলে? এটাকে ২৫ দিয়ে ভাগ করো। ২৫ দিয়ে ভাগ করলে ১০০, ২৫ দিয়ে ভাগ করলে এটা ঠিক। কিন্তু যে আমি কি এখানে সংখ্যাগুলো অনেকটা সহজ দিয়ে ফেলেছি। এটাকে আরেকটু বাজে সংখ্যা হতো যে এটাকে ২৫ দিয়ে ডিভাইডেড করা যায় না। ধরো এটা ২৫০০, তো এটাকে আমি দিলাম ৫৫। এবার তো তুমি ভাই ২৫ দিয়ে রেখে ভাগ করতে পারতে না। দেখো তো, এবার কি ভাগ করতে পারতে? দেখো এই অঙ্কটায় আমি কি বললাম যে এটা দিলাম ২৫০০ আর এটা দিলাম ৫৫। তাহলে ১০০ টাকার জন্য কত? এবার ক্যালকুলেশনটা করো, দেখো এবার সময় লাগবে টাকা বের করতে। কি লাগবে তো? এবার তো আর এরকম হবে না যে ২৫ দিয়ে এটা ১০০ তো বানিয়ে ফেলতে পারবে। কত দিয়ে কাটলে? ২৫ দিয়ে কাটে। এবার এটাকে ২৫ দিয়ে কাটো তো। দেখো পয়েন্টে চলে আসছে। তোমার সময় লাগবে না? কি ভাই, লাগবে তো? লাগবে। তাহলে এবার দেখো এই যে কনসেপ্টটা আমি দিয়েছিলাম, দেখো কোনো সময় লাগবে না। ২৫০০ তে ৫৫। তাহলে আমি কি বললাম যে ভাই এটাকে ৪ গুণ করে দেই। তাহলে ৪ গুণ করলে কত হবে বলো তো? এই ২৫০০ কে ৪ গুণ করে দিলে কত হবে? ১০ ১০,০০০। ১,০০০, ওই ১,০০০ ১০,০০০, নয়, ১০,০০০। আর ৫৫ ১০,০০০। কে ৪ গুণ করলে কত হবে? দেখো ৪ ৫৫ হচ্ছে ২২০। কি করে করলাম? ৫৫ দুগুণি ১০ আর ১১০ দুগুণি ২২০। আমার ১০০ এর জন্য কত এটা বের করতে হবে। তাহলে ২ ঘর আগে দশমিক দিতে হয়। এখানে ২ ঘর আগে দশমিক দিয়ে দাও। তার মানে কত? 2.2, 2.2 হয়ে যাবে উত্তর। দেখো তো। আমার কি ভাগ করতে হলো ২৫ দিয়ে? না, তার মানে মেইন দেখো আমি আবারও রিপিট করি। শুধুমাত্র এখানে যে প্রসেসটা দেখালাম যে এটা এইখানেই, এটা নয়। এটা যেকোনো কোশ্চেনের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করার সময় কিছু এরকম গুণ ভাগ করার দরকার পড়লে আমরা আমাদের প্রয়োজন মতো সেটা করে নেব। এই কারণেই কিন্তু এটা এখানে দেখানো। পরের কোশ্চেন। বার্ষিক কত সরল সুদের হারে? হলো কিছু? না দাদা, মাথায় আসছে না। আচ্ছা, দেখো মাসিক কত সরল সুদের হারে, এটা হরে নয় হারে, কিছু পরিমাণ টাকা ১৫ বছরে দ্বিগুণ হবে। আচ্ছা তুমি একটা জিনিস বলো তো, দ্বিগুণ হবে সে তো বুঝলাম, তাহলে এখানে আমরা আসল কত যেন ধরি? ১০০। ১০০। তা এখানে তো আসল নেই, তাই না? না, আমি আসল ১০০ টাকাই ধরলাম। তাহলে ১০০ টাকায় তুমি কত টাকা পাবে? দ্বিগুণ বলেছে, দ্বিগুণ হলে দেখতে পাবে। ২০০ টাকা। তাহলে আমি কি লিখতে পারি, যদি আমার আসল হয় ১০০ টাকা, আমি দ্বিগুণ পাবো, তা সুদ আসল মিলে পাবো ২০০ টাকা। এটা কি আমরা বলতে পারি? হুম। আচ্ছা তাহলে বলো তো এখানে কত টাকা সুদ পেয়েছো? সুদ ১০০ টাকা। ১০০ টাকা সুদ। এই ১০০ টাকা সুদ পেয়েছো কত বছরে? 15 ইয়ার্স। ১৫ বছরে। তা এখানে তো রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। রেট অফ ইন্টারেস্ট কি আমরা ১৫ বছরে কত সেটা ধরে বলি নাকি ১ বছরে কত সেটা ধরে বলি? ১ বছরের কত সেটা ধরে বলি। তাহলে ১ বছরে কি করে বের করবে তুমি? নিশ্চয়ই ১৫ ১৫, বছরে, এটা ১৫ দিয়ে ভাগ করে দেবে। ১৫ বছরে ১০০ টাকা, তাহলে আমার ১ বছরে কত সেটা বের করবো, তাহলেই তাহলে হয়ে গেল। ৬-১৫ ৯০, ৬-১৫ ৯০, ৬-১৫ ৯০, ৬ দিয়ে কোথায় আছে? ৬ দিয়ে কোথায় আছে? দেখো শেষ। দেখো এখানেও কিন্তু আমি পুরো ভাগ করলাম না। ১৫ দিয়ে ১০০ কে ভাগ করলে এটলিস্ট ৬-১৫ তো ৯০। প্রথমে ৬ তো থাকবে। প্রথমে ৬ দিয়ে আছে একমাত্র অপশন এতে। তো আমি চোখ বন্ধ করে এটাকে লিখে দিতে পারি। বলো কিছু বুঝলে কিনা? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এখানে আরো একটা বিষয় তুমি দেখলে যে সবসময় যে আমাকে ক্যালকুলেশন করতে হয় এরকমটা নয়।
অনেক সময় আমরা অপশনের দিকে তাকিয়েও কিন্তু ক্যালকুলেশনটাকে অনেকটা ইজি করে ফেলতে পারি। ঠিক আছে? হুম। পরের কোয়েশ্চেনটা করো তো। বার্ষিক সুদ if the annual rate of simple interest increase from 10 to 12.5 man's annual income increase principal is কি আওয়াজ হচ্ছে? এসছে? পেলো ভাই? আচ্ছা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, বার্ষিক সুদের হার যদি 10% থেকে 12.5% হয়, তখন একজন ব্যক্তির আয় 1250 টাকা বৃদ্ধি। তাহলে আসলে তাহলে 1250 টাকা বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ তার রেট অফ ইন্টারেস্ট 10 থেকে 12.5 হয়েছে। তাহলে কত পার্সেন্ট বেড়ে গেছে? 2.5% বেড়ে। তাহলে আমি কি বলতে পারি যে এই 2.5% বাড়ার কারণেই সে 1250 টাকা বেশি পাচ্ছে? বলা যায়? হ্যাঁ, হ্যাঁ, তাহলে 2.5% ইকুয়াল টু যদি 1250 টাকা হয়, তাহলে আমরা এখান থেকে করবো যে আসল চেয়েছে। আসল তার মানে হচ্ছে কি করে করবে? ১০০ দেখো, এই যে ২.৫ আছে, ২.৫ দিয়ে যদি ১০০ কে তুমি নরমালি ২৫ দিয়ে ভাগ করলে হয় ৪। তাহলে এখানে তো পয়েন্ট রয়েছে। তার মানে এটা কনফার্ম যে ৮০ আর ৪৫ এ পয়েন্ট রয়েছে ০.৫ ইন্টু ২০ ১০০ আমি ৪০ চলে আসবে। কি করে গুণ করব? এই দুটো আগে বসিয়ে দাও। এবার ৪ ইন্টু ১০০ দেখো ৪ দিয়ে ১ম এ ১০০ কে গুণ করলে ৪০০, ৪ দিয়ে ২৫ করলে ৪ ২৫ ১০০ তাহলে ৪০০, ১০০, ৫০০, ৫০০ শেষ আমার। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এই যে আ আমি বেসিক যে জিনিসগুলো দিলাম, তোমার নরমাল সূত্রগুলো একটু খেয়াল রাখবে। তার পাশাপাশি আমরা সূত্র বাদ দিয়ে কিভাবে অঙ্ক, এই টোটাল বিষয়টাকে আরেকটু ভালো করে দেখবে। এই ক্লাসের রেকর্ডটা তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে?